হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমাদের কি এরপর এইটার পর কোনো ক্লাস হয়েছে নাকি এর আগে? আমাদের এই কোর্সে ইকোনমিক্স এর পর কোনো ক্লাস হয়েছে গতকাল? জি না না স্যার। স্যার। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তোমাদের কোর্সটা আসলে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা: মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। তো আমি মাইক্রো এবং ম্যাক্রোর ভিতর পার্থক্য হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্সে তোমার ইন্ডিভিজুয়াল ইউনিটস, ইকোনমিক্স এর ইন্ডিভিজুয়াল ইউনিটস মনে করো এক এবং খুব স্মলার ইউনিটস গুলো আলোচনা করা হয় আর কি। মনে করো একজন ভোক্তা মানে একজন কনজিউমার একটা ব্রিজ, মানে ছোট ব্রিজ ব্রিজ আর কি, বা একটা ফার্ম, মনে করো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ফার্ম, মনে করো যে অ্যাপেক্স ফার্ম, অথবা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে মনে করো তোমার ক্রাউন সিমেন্ট। কিন্তু এটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলি, অর্থাৎ এক ক্রাউন সিমেন্টের শুধু তোমার উম, যদি আমি আহ, তার পারফরমেন্স প্রোডাকশন সবগুলো দেখি তাহলে সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স এর ভিতরে অন্তর্ভুক্ত করি। আর যদি ম্যাক্রো ইকোনমিক্স দেখি তাহলে দেখি টোটাল ইকোনমিতে যত আহ, আহ, তোমার সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে তাদের যে পারফরমেন্স, তারা কি পরিমাণ লেবার ব্যবহার করতেছে, তাদের টার্ন ওভার কেমন, আহ, এই যে আহ, জিনিসগুলো আমরা ম্যাক্রো ইকোনমিক্স এর ভিতরে দেখি। আর ইম্প্যাক্টের দিক থেকে দেখো, মনে করো যে ইনফ্লেশন, এটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ ইনফ্লেশন হলে সারা ইকোনমিতে এটা আহ, তোমার ইনফ্লুয়েন্স করে। তারপরে মনে করো ডলারের প্রাইস, ইন্টারন্যাশনাল, এটা পুরা ইকোনমিতে ইনফ্লুয়েন্স করে। কিন্তু কিছু জিনিস আছে, মানে একজন উদ্যোক্তা সে একটা ফার্ম দিল, সেটা কিন্তু পুরা ইকোনমিতে তার ইম্প্যাক্ট ফেলে না, সেটা তার এবং ওই এলাকার একটু কিছু কিছু অংশকে সে ইনফ্লুয়েন্স করে আর কি। ঠিক একইভাবে একটা ব্রিজের কথা মনে করো, মনে করো যে কাঞ্চন ব্রিজ, ওই যে তোমার কাঞ্চন ব্রিজ হচ্ছে যে 300 ফুটের ওই পাশে একটা ব্রিজ। তো স্যার, এটা ব্রিজ হচ্ছে। আপনি কি কোনো স্লাইড শেয়ার করতেছেন? না, স্লাইড শেয়ার করবো আর কি এরপরে। ওকে ওকে স্যার। হ্যাঁ। তো আহ, আমি আগে একটু আলোচনা করে নিচ্ছি। তো সেটা হচ্ছে তোমার আহ, ওই এলাকার জন্য এটা মনে করো যে একটা ইকোনমিক ইম্প্যাক্ট ফেলবে আর কি। আহ, কিন্তু পদ্মা ব্রিজ বা আহ, তুমি মনে করো যে যমুনা ব্রিজ, এইগুলো কিন্তু টোটাল ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট ফেলে, কাজে এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিসের আসবে। এই হলো মোটামুটি পার্থক্য আর কি। তো আমরা ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স এর পার্থক্য বুঝলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আহ, তোমার ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আমরা সাধারণত কথা বলবো একটু। ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে। আহ, তো তো ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনার আগে আমার প্রথমে জানতে হবে যে ইকোনমিক্সটা আসলে কি, সেটা। ঠিক আছে, ইকোনমিক্সটা কি সেটা আমাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল, ইকোনমিক্স কি তোমাদের ভিতরে যদি কেউ কিছু জেনে থাকো তাহলে আমাকে একটু শেয়ার করো, তারপর আমি বলতেছি। মানে ইকোনমিক্স বলতে তুমি কি বুঝো এবং এটা কি নিয়ে আলোচনা করে, এই জিনিসটাকে জানা দরকার। কারণ তুমি যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, সেটার সম্পর্কে আগে তোমার একটা ধারণা থাকতে হবে, নতুবা ইউ উইল বি লস্ট, অর ইউ মে নট গেট that very interest that you should have. Okay, if you know the roadmap of a journey, then your journey will be peaceful. That after here we'll go there. After here we there is a bend, that is a obstacle, and then it's a smooth road. Likewise, whenever you want to study a subject, if you know about it, then it will be easier for you to get insight into the subject. Okay, and you will understand things comparatively easier. এটা এই জন্য আমি বলছি যে তোমরা আসলে কি বুঝো ইকোনমিক্স সম্পর্কে, সেটা আমাদেরকে একটু বলবো আর কি।
আমরা কোনো রিসোর্স কিভাবে ব্যবহার করি সেইটা নিয়ে স্টাডি করা হয়, মানে কোনো যদি স্কারসিটি হয় তখন কিভাবে আমরা রিসোর্সটা ব্যবহার করি, বা যদি কোনো একটা প্রোডাক্টে যদি আরো বেশি বাড়ে যায় তখন সেটা কিভাবে ইউজ করি, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, ওকে। আর কেউ? আর কেউ কিছু বলবা? স্যার, অধিক জনগোষ্ঠীর মধ্যে কম সম্পদ কিভাবে সুষ্ঠু বন্টন করবে এটা বোঝাই সম্ভব। আচ্ছা, আচ্ছা। অধিক জনসংখ্যার ভিতরে কম সম্পদ আর কি, কিভাবে? নাসিরুদ্দিন, তাই তো? ইয়েস স্যার। নাসিরুদ্দিন। ওকে, ইয়েস স্যার। ওকে। আর নাসিরুদ্দিন, তোমার রোল তো 35, রোল আহ, এক, রোল এক, ওয়ান, নাফিস আহমেদ। ইয়েস স্যার। হুম, বলো নাফিস। জি স্যার। বলো, ইকোনমিক্স বলতে কি বোঝায় নীল? স্যার আমি ওইটাই তো কিছুক্ষণ আগে বললাম, যে ওই যে মানে কোনো একটা রিসোর্স ও, আমরা কি তুমি করে আগে ইউজ আগে করি। তুমি বলছো, ও আচ্ছা, আগে আগে তুমি বলছো আর কি, আচ্ছা। আম, ঠিক আছে, মিস্টার প্রীতম, রোল 11, প্রীতম বলো। ইয়েস স্যার। হুম, স্যার, ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ স্কারসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ইউজ অফ রিসোর্সেস, প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, গ্রোথ অফ হুম, প্রোডাকশন অ্যান্ড ওয়েলফেয়ার ওভার টাইম। ওকে। আর কি আছে? আর কি বলবা? আচ্ছা, ঠিক আছে, তোমার মোটামুটি ধারণা ঠিক আছে। আসলে ওইটাই, যে ইকোনমিক্স আসলে আহ, এই যে সম্পদের একটা ম্যানেজমেন্ট টাইপের এটা আহ, বিষয়, যে কিভাবে আমি সম্পদকে, যেহেতু আমাদের আসলে প্রধান কথা হচ্ছে কি, প্রধান কথা হচ্ছে যে আমাদের ডিমান্ড আনলিমিটেড, আমরা অনেক কিছু চাই আমাদের জীবনযাত্রা ভালো করার জন্য, বা সুন্দরভাবে আহ, বসবাস করার জন্য, বা আহ, আমরা অনেক কিছু চাই। কিন্তু একটা দেশ বা একটা সমাজে এত জিনিসপত্র এইভাবে পরিমাণ দেওয়ার জন্য যে রিসোর্স দরকার, সেটা কিন্তু থাকে না, নাই, কোনো দেশেরই নাই। হাউএভার রিচ এ কান্ট্রিজ, ইভেন আমেরিকাতেও নাই। আমেরিকা, আহ, উম, যাদেরকে আমরা খুব রিচ কান্ট্রি বলি, তাদেরও নেই, কারণ তাদের দেশেও কিন্তু দারিদ্রতার সীমার নিচের লোক আছে। তো বিষয় হচ্ছে, আমরা আমাদের চাহিদা অনেক, কিন্তু সম্পদ কম। এখন এই চাহিদাকে আমরা, অসম্ভব অসীম চাহিদাকে কিভাবে আমরা মিট করতে পারি, আহ, মোটামুটি সেটাই আজকে ইকোনমিক্স আর কি। একটা ম্যানেজমেন্ট মানে, আহ, মনে করো একটা কম ইনকামের লোক, ফ্যামিলি, মনে করো একটা মিডিওকার ফ্যামিলি, সে মাসে হয়তো মনে করো যে 25,000 টাকা তার বাজেট। আর একটা ফ্যামিলি আছে, তার বাজেট মনে করো যে 1 লাখ টাকা। হ্যাঁ, মনে করো 4 জনের ফ্যামিলি, কারোর 25,000 টাকা, আর একজন হচ্ছে 1 লাখ টাকা। তো এখন যার 1 লাখ টাকা, সে তো আহ, অতটা চিন্তা ভাবনা করবে না, কারণ তার যা প্রয়োজন পুরা বিষয়টা আছে, তার পুরা টাকাটাই আছে। কিন্তু যার 25,000, তখন সে কিন্তু চিন্তা করে যে আমি কোনটা কিনে কোন কিনবো, কোনটা কিনবো না। এইটা হয়তো আমি, আমার দরকার হয়তো 5 কেজি, আমি হয়তো কিনতেছি 3 কেজি। কারণ আমি এইটার 5 কেজি কিনতে গেলে অন্যটা আমার যেখানে দরকার 3 কেজি, সেটা আমি 3 কেজি কিনতে পারি না। ফলে কি হচ্ছে যে সে ইফিশিয়েন্টলি তার মানিটাকে ইউটিলাইজ করে। ইকোনমি কিন্তু এখন এক্স্যাক্টলি সেম জিনিস। তো সেই জন্য আমরা বলি ইকোনমিক্স এর চ্যালেঞ্জ টা আছে সব সব ইকোনমিতে। কয়েকটা চ্যালেঞ্জ আছে, এই যে সম্পদের সীমিত, তার সীমাবদ্ধতার জন্য। তো এই চ্যালেঞ্জ গুলো কি, সেটা আমরা দেখি আর কি। প্রথম, আপনার স্ক্রিন শেয়ারিং দিচ্ছি। স্ক্রিন শেয়ারিং এ আমি দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ, ইকোনমিক্স এর চ্যালেঞ্জটা কি। প্রথম প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, এই দেখো, মেইন চ্যালেঞ্জেস অফ ইকোনমিক্স, সেটা আছে স্কারসিটি, ইফিসিয়েন্সি অ্যান্ড ইকুইটি। স্কারসিটি বলতে বোঝাচ্ছে যে সম্পদের তোমার সীমাবদ্ধতা সব দেশে, ওয়ার এভার ইউ গো, হাউ রিচ এ কান্ট্রি ইজ, ইট ডাজন্ট ম্যাটার, স্কারসিটি ইজ দেয়ার, কারোর কম কারোর বেশি আর কি। তো সেই জন্য, যেহেতু স্কারসিটি রয়েছে, সেই জন্য আমরা এই সম্পদটাকে ইফিসিয়েন্টলি ব্যবহার করতে চাই। তো এই ইফিসিয়েন্টলি ব্যবহার করতে চাইলে কি কি করতে হয়, সেই
সেটাই ইকোনমিক্স বলে দেয় আর কি। ওকে, আমি একটু স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মেবি স্যার মিউট করে দিয়েছেন। আচ্ছা, আমি 1 মিনিট পরে তোমাদের আসতে চাই, আবার ফিরে আসতে চাই। সরি, আমি একটু ওকে, দেখো, এটা হচ্ছে স্কারসিটি এফিসিয়েন্সি। তার মানে ইফিসিয়েন্সি কি জন্য আসতেছে আমার? স্কারসিটি আছে এই জন্যই আমার এফিসিয়েন্সি আসছে, আমার প্রশ্ন আসতেছে। আমার যদি স্কারসিটি না থাকতো তাহলে আমি এফিসিয়েন্সির আমার চিন্তাই করতে হতো না। মানে ওই যে 1 লাখ টাকার বাজেট আর 25,000 টাকার বাজেট, 1 লাখ টাকাও তো পেঁয়াজের দাম কত হলো আর ডিমের দাম কত হলো সেটা তো দেখার বিষয় না। আরে দরকার 3 কেজি বা 5 কেজি নিয়ে আসো। কিন্তু এই যে 25,000 টাকা, সে করবে না আমার তো পেঁয়াজ 3 কেজি লাগতো, এখন তো 3 কেজি কেনা যাবে না, আমার 2 কেজি কিনতে হবে। হ্যাঁ, তো ডিম আমি আগে হয়তো প্রতিদিন দুই একটা করে সবাইকে দিতাম, এখন না, এখন এখন কিন্তু হাফ করে খেতে হবে। এই জন্য এফিসিয়েন্টলি ব্যবহার করতে হবে। একজন সম্পদ এরকম আমার, আমার ইলেকট্রিসিটি অনেক দরকার, কিন্তু সব যদি আমি ইলেকট্রিসিটি প্রোডাকশনে আমার সম্পদ ব্যবহার করি তাহলে আমার কুকিং গ্যাস সংকট দেখা দেবে। আমি গাড়ি চালাতে পারবো না, আমি ফার্টিলাইজার তৈরি করতে পারবো না। সেই জন্য আমার ওই এফিসিয়েন্টলি কিভাবে আমি ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো এবং গ্যাস দিয়ে কতটুকু করতে পারবো, সেই চিন্তাটা আমার মাথায় থাকবে, এইটা। তারপরে once you have produced goods and services for the people, then ইকুইটিটা আসবে আর কি, যে কার জন্য আমি কতটুকু এটা অ্যালোকেট থাকবে আর কি। অর্থাৎ স্টেটের ক্ষেত্রে যে আমি যে ইলেকট্রিসিটি প্রোডাকশন করতেছি, বা ফার্টিলাইজার প্রোডাকশন করতেছি, বা হেলথ ফ্যাসিলিটি প্রোভাইড করতেছি, কে কতটুকু পাবে। এখন আমি আহ, মনে করো যে আহ, এখন যদি আমি শুধু তোমার ওই সরকারি সম্পদের ক্ষেত্রে আমি বলি, যে আমি শুধু যদি ইংলিশ ইয়ে মানে এমন ভাবে তৈরি করব যেন সাধারণ জনগণের থেকে বেনিফিট পায়। ঠিক আছে, এইভাবে আর কি। অর্থাৎ আমি মনে করো যে ওই ইয়ে স্পোর্টস কার তৈরি করব, আমি তৈরি করব মনে করো যে আহ, আহ, সাধারণ 4 হুইলার বা 3 হুইলার। কারণ স্পোর্টস কার তৈরি করলে তো এটা গরিবের কাজে আসবে না। আমি পারফিউম বা লাক্সারি কমোডিটি তৈরি করবো না, কারণ আমার সম্পদ সীমিত। কাজেই যেটার জন্য মানে সমাজের সবাই উপকৃত বেশি হয়, বেশি ওয়েলফেয়ার নিশ্চিত করা যায়, সেইটার দিকে আমরা যাইবো আর কি। তো এটা স্টেট এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিসি নাই, সেটা আমরা পরে দেখবো আর কি। যাক, তাহলে আবার মেইন ম্যানেজমেন্টের সমস্যাটা হচ্ছে এইটা। এখন এইটা এনশিওর করতে গেলে, ইন অর্ডার টু এনশিওর ইফিসিয়েন্সি এন্ড ইকুইটি, হোয়াট উই ডু, উই অ্যাকচুয়ালি চয়েসটা আমরা এখানে নিয়ে আসি। চয়েস উইচ ওয়ান অফ দ্য অল্টারনেটিভস টু বি টেকেন আপ অর ইমপ্লিমেন্টেড। অর্থাৎ কি আমরা করব, মনে করো যে আমাদের হেলথ ফ্যাসিলিটি দরকার, সব জায়গায় দরকার, কিন্তু আমরা সব করতে পারি না। আবার আহ, আমার এডুকেশনে আমাকে আহ, যে পরিমাণ তোমার ইনভেস্টমেন্ট করতে হবে সে পরিমাণ আমি পারতেছি না। কাজেই কোন সেক্টরে কতটুকু ইনভেস্টমেন্ট করলে আমি আমার ইকোনমিতে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাডিশন হবে বা ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাম হবে, সেটা আমরা করি। এই জন্য চয়েস করি যে হ্যাঁ, আমি এই সেক্টরকে প্রায়োরিটি দেবো এবং এই সেক্টরে অ্যালোকেশন কতটুকু করবো সেইটা। এর মধ্যে আমি স্কারসিটি এবং ইফিসিয়েন্সিটা এনশিওর করতে পারি। তারপরে কে কতটুকু পাবে সেটা আবার আরেকটা মেকানিজমের মাধ্যমে আমরা এটা এনশিওর করি, সেটা সিকিউরিটি। তো এইগুলোকে যদি আমি তোমার এক্সপ্রেসিং দিস চ্যালেঞ্জেস থ্রু প্রবলেমস, তাহলে আমরা এই সমস্যাগুলো পাই। হোয়াট টু প্রডিউস, অর্থাৎ এটা দিস রিলেটস টু দিস রিলেটস টু এই যে হোয়াট টু প্রডিউস, দিস রিলেটস টু স্ক্যারসিটি, scarcity. How to produce, this relates to uh, efficiency. Efficiency. And whom to produce,
it actually ensures equity. এখন যদি মনে করো সরকার কি করবে, সরকার মনে করো যে বললো যে আমি প্রাইভেট কার প্রোডাকশনের জন্য আমি রিসোর্স এমপ্লয় করব, কিন্তু সেটা করতে গেলে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে আমি ফার্টিলাইজারে আমি সাবসিডি দিতে পারতেছি। তাহলে গভর্নমেন্ট সেটা করা উচিত না, গভর্নমেন্টকে উচিত এগ্রিকালচারকে সাবসিডাইজ করা বা এগ্রিকালচারকে ফেভার করা, নট কারণ টু গো ফর প্রডিউসিং automobiles, particularly the private cars, because only the rich people will be benefited from here, and the poor people will be deprived. That is why we must ensure equity. এখন এই জিনিসগুলো কিভাবে করা হবে, এই ইফিসিয়েন্সি মেজারমেন্ট, এই ইকুইটি, এটা হচ্ছে ইকোনমিক্স এর কাজ। ঠিক আছে, তো এখানে যেহেতু এই সমস্যাগুলো, স্কারসিটি, এফিসিয়েন্সি, এটা from the very beginning of civilization, people or the society uh, have been facing these kinds of problems. So people or the society or the uh, social scientists, they came up with different economic systems. যে হ্যাঁ, কেউ বলতেছে হ্যাঁ এই সমস্যাগুলো সমাধান করতে গেলে এইভাবে করতে হবে, আরেকজন বলতেছে না এইভাবে করতে হবে, আরেকজন বলতেছে না এইভাবে করতে হবে। তো এই সমাধান করার উপায়গুলো কি, সেটা আমরা এখানে দেখতেছি। সেটা হচ্ছে যে সমাধান করার উপায় হচ্ছে, এখানে দেখো, আম, এই যে অল্টারনেটিভ সলিউশনস আন্ডার ক্যাপিটালিজম, সোশ্যালিজম এন্ড মিক্সড ইকোনমি। এই ক্যাপিটালিজম বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটালিজম হচ্ছে ক্যাপিটালিজম হচ্ছে তোমার ফ্রি মার্কেট ইকোনমি বলে ক্যাপিটালিজম। এই যে ক্যাপিটালিজমকে আমরা অন্যভাবে বলি ফ্রি মার্কেট ইকোনমি। আহ উম, আচ্ছা, এই যে ক্যাপিটালিজম, এটাকে আমরা বলি, এটাকে একটা বলি, এটাকে একটা বলি, আর মিক্সড ইকোনমিতে আছে, এটাকে আমরা বলি ফ্রি মার্কেট ইকোনমি বা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি বা ওপেন মার্কেট ইকোনমি, আর এটাকে আমরা বলি কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি। আর মিক্সড হচ্ছে কি, এটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রি মার্কেট ইকোনমিতে কি বলতেছে, ফ্রি মানে সরকারের এখানে কোনো ইন্টারফারেন্স নেই। সরকার মানে অ্যাবসলিউট সেন্সে গভর্নমেন্ট হ্যাজ নো ইন্টারফারেন্স ইন দ্য ইকোনমি, অর্থাৎ এভরি decisions regarding production and consumption uh, uh, will be performed by individuals and individual firms, এটা অ্যাবসলিউট সেন্স। আর কমান্ড ইকোনমি হচ্ছে যে এই প্রথমে ক্যাপিটালিজম বা ফ্রি মার্কেট ইকোনমি ছিল, তো তখন দেখলো যে এখানে অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো, এই যে সমস্যাগুলো দেখলাম, এই যে হাউ টু প্রডিউস, এগুলো ঠিক মতো সমাধান হচ্ছে না। তখন এক দল লোক বা কিছু সোশ্যাল সায়েন্টিস্ট মনে করলো যে এইটা না, এটার পরিবর্তে আমরা এই যে কমান্ড ইকোনমিক সিস্টেম আসো। কমান্ড ইকোনমি বলতে বোঝাচ্ছে যে সরকারের, এটা ঠিক এটা অপোজিট, এখানে সরকারের একটা পলিট ব্যুরো বা কমিউনিস্ট কান্ট্রি থেকে বা একটা নির্দিষ্ট কমিটি থাকে, ইকোনমিক কমিটি, তারা সব সিদ্ধান্ত নেই যে কি প্রোডাকশন করতে হবে, কিভাবে প্রোডাকশন করতে হবে, কার জন্য প্রোডাকশন করতে হবে, এই। আর কিন্তু এটাও সাকসেসফুল হলো না। তখন আসলো কি যে মিক্সড ইকোনমি। তখন
আহ, আহ, কোন কোন সমাজে বা দেশে বললো কি, এইটার যে ভালো জিনিসগুলো এখান থেকে গুড থিংস গুলো নাও, আর এখান থেকে গুড থিংস গুলো নাও, নিয়ে এই দুইটার মিলে এই মিক্সড ইকোনমি করো। এইটা হচ্ছে মিক্সড ইকোনমি, যেমন আমাদের ইকোনমি। কিন্তু অ্যাবসলিউট সেন্সে কিন্তু সবই মিক্সড ইকোনমি। এইগুলো অ্যাবসলিউট সেন্সে কিন্তু এইগুলো কোনটা নাই আর কি। সব দেশেই কিন্তু মিক্সড ইকোনমি সিস্টেম। কিন্তু এটাও কিন্তু সমস্যা সমাধান করতে পারেনি বা পারতেছে না। অফটেন উই সি there are economic problems in many countries, however rich a country is. You see that United States, Canada, Germany, those we are considered as the richest country in the world, but they face economic problems time to time. So none of these systems are foolproof. None of the system are efficient. আর একটা সিস্টেমের কথা আমরা এখানে বলবো, সেটাকে আমরা বলি, এটাকে আমরা বলি যে ডিভাইন ইকোনমিক সিস্টেম। ডিভাইন ডিভাইন ইকোনমিক সিস্টেম। এই যে ডিভাইন ইকোনমিক সিস্টেম, it has proven history in the past, and it solved all economic problems in such an efficient way that it is being used in the current day world in many countries, including in Bangladesh. Uh, so this is the divine economy. And what is the logic behind this divine economy? You know that the great সায়েন্টিস্ট আইনস্টাইন এর একটা কথা তোমরা হয়তো জানো। সেটা হচ্ছে, আইনস্টাইনের কথাটা কি, আমি একটু বলি তোমাদের। আইনস্টাইনের কথাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে কি, যে the significant problems we face, the significant problems we face, সেটা হচ্ছে এরকম, the significant problems uh, we have cannot be solved by the level of thinking with which we created them. আচ্ছা, আমি তোমাদের আহ, 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 আমি শেয়ারিং এ যাচ্ছি, নিউ শেয়ার হয়েছে, শেয়ারিং হয়েছে, এটা দেখতে পাচ্ছ? স্যার নিউ আলবার্ট শেয়ারিং এ আইনস্টাইনের স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছ? গুড রিডস। দেখতে পাচ্ছ আইনস্টাইনকে দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কি বলছে দেখো, the significant problems we have cannot be solved at the level of thinking which with which we created them. এটা বলতে কি বুঝো বলো? কি বুঝো বলো? একটু বড় করে দেবো নাকি? দেখতে পাচ্ছ তো? বড়, জুম 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 জুম। এটা এটা প্রথম কথা, the significant problems we have cannot be solved at the level of thinking with which we created them. Albert Einstein.
ওকে। স্যার, আমাদের প্রবলেম গুলা কি হচ্ছে সময়ের সাথে সাথে আরো কমপ্লেক্স হতে থাকে, এটা বোঝাচ্ছে যে প্রথমে যেটা ক্রিয়েট হয় ওইটা আমরা যে মেন্টালিটি নিয়ে সলভ করতে থাকি, পরে কিন্তু ওইটা সলভ করতে পারি না। হলো না, ভালো করে কি বলতে পারবো কও। স্যার এটার দ্বারা হতে পারে যে আমাদের যে সমস্যাগুলো আমরা ডেভেলপ করেছি বিভিন্ন ইকোনমিক সিস্টেমের সাহায্যে, এগুলো আমাদের ব্রেন দিয়ে ডেভেলপ করেছি। সো মানে আমাদের মানসিকতা বা ব্রেন দিয়ে যে সমস্যাটা আমরা ডেভেলপ করেছি, আমাদের সম্ভব না, এই মনুষ্য ব্রেন দিয়ে সম্ভব না ওটাকে সলভ করা, এরকম কিছু। আহ, নিয়ারলি দেয়ার। স্যার ইউ আর। আমরা যেই হ্যাঁ, লেভেলের থিঙ্কিং দিয়ে আমরা সমস্যাটা ক্রিয়েট করেছি, ওটা সলভ করার জন্য আমাদের থিঙ্কিং লেভেল তার থেকে বেশি হতে হবে। গ্রেট গ্রেট গ্রেট। তাহলে এইটা হচ্ছে কথা যে তাহলে এই যে ইকোনমিক প্রবলেমস আমরা সৃষ্টি করেছি, তাই তো, বা সৃষ্টি হচ্ছে আর কি আমাদের দ্বারাই। তো এটা সমাধান করতে গেলে তো মানুষের সমস্যা সমাধান, তো ম্যানকাইন্ডের সমস্যার সমাধান তো ম্যানকাইন্ড করবে কিভাবে? মানে বিষয়টা এভাবে দেখো, মনে করো যে ফাইভের একটা ছেলে ক্লাস 5-এর একটা ছেলে, তার ম্যাথ, তো ম্যাথে তো তার অনেক প্রবলেম আছে, সে সবগুলো তো নিজে করতে পারে না। কিছু প্রবলেম সাথে খুব সিগনিফিকেন্ট, খুব জটিল, ওটার জন্য তার ওই 5-এর লেভেলের ব্রেন দিয়ে সেটা সে তৈরি করতে পারবে না, মানে সলভ করতে পারবে না। তারে করতে হবে আর একটা হায়ার ব্রেন দিয়ে, মনে করো সেই জন্য সে টিচারের কাছে পড়ে, বা ক্লাস 10-এর ছেলে পিলে সেটা করতে পারবে মনে করো। তার মানে কি, তার তার যে লেভেল অফ থিঙ্কিং সেটা দিয়ে সে তার সমস্যার সমাধান করতে পারছে। এখন 10-এর ছেলেরও কিন্তু কিছু অঙ্ক আছে এরকম, যে সে নিজে সব সলভ করতে পারে না। এই জন্য সে দেখা যাচ্ছে যে আহ, উম, আহ, সে হয়তো তোমাদের কাছে আসে, বা মানে ইন্টারমিডিয়েট কাছে। ঠিক তোমাদেরও কিছু আহ, উম, সমস্যা আছে যেগুলো তোমরাও তোমাদের লেভেল দিয়ে তোমরা সলভ করতে পারো। এটার জন্য তোমার এক্সপার্ট লাগে, বা বিগ মানে প্রফেসর শরণাপন্ন হতে হয় তোমার। তো বিষয় হচ্ছে যে এটা তো হিউম্যান কাইন্ডের ভিতরে আমরা দেখতেছি সমস্যাগুলো আর কি। তো এখন এটা তোমার সমস্যা, ক্লাস 5-এর সমস্যা, 10-এর সমস্যা, আন্ডার গ্রাজুয়েটের সমস্যা। তো এটা তো এক এক লেভেলের থিঙ্কিং, কিন্তু যখন মানুষ একদম ম্যাচুরিটি লেভেলে চলেছে তখন তার যে সমস্যা, তখন আহ, সেই সমস্যা সে কিভাবে সমাধান করবে? সুপারম্যান লাগবে, বা এলিয়ন, বা কিছু যে যে যার থিঙ্কিং লেভেল বা ইন্টেলেকচুয়াল লেভেল ম্যানকাইন্ডের চেয়ে বড় উপরে আছে, এরকম কেউ লাগবে না নাকি? ইয়েস স্যার। হ্যাঁ। তো তাই যদি লাগে, তাহলে আমরা এখানে সেটা তাহলে আমরা যে পদ্ধতিগুলো বললাম, এই ক্যাপিটালিজম, সোশ্যালিজম, মিক্সড ইকোনমি, এটা তো এইগুলো তো এখন চলতেছে কোন দেশে বিভিন্ন ফর্মে চলতেছে আর কি। মানে চায়নাতে মনে করো যে কিছু সোশ্যালিজম, কিছু মেকানিজম। আমাদের দেশে মিক্সড ইকোনমি চলতেছে। আমেরিকাতে মোস্টলি ক্যাপিটালিজম। মনে করো অস্ট্রেলিয়াতে মোস্টলি ক্যাপিটালিজম। তারপরে চায়নাতে মনে করো যে, কিউবাতে মনে করো যে, বা নর্থ কোরিয়াতে সোশ্যালিজম। তো ওদের কারোর সমস্যা তো 100% সমাধান হয়নি, ওদের তো সমস্যা রয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে কি, যে ম্যান মেড সলিউশনস ক্যানট সলভ দ্য ম্যানকাইন্ডস প্রবলেম। সেই জন্য আমার যাইতে হবে কি আর একটু হায়ার লেভেল। এই হায়ার লেভেলটা কোথায় পাবো আমি? এলিয়নের কাছ কি যাইবো, না কোথায় পাবো এটা? হ্যাঁ, কোথায় কোথায় পেতে পারি আমরা? ফ্রম আওয়ার ক্রিয়েটর। হ্যাঁ, স্রষ্টার কাছ থেকে। তোমার সমর্থন আর কে কি করো? এই উম, তোমার নাম কি? স্যার নাসিম। নাসিম। নাসিমকে কে কে সমর্থন করো বলো? হু আর সাপোর্টিং নাসিম? হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, তো নাসিম ঠিকই বলছে যে তার মানে কি ডিভাইন সিস্টেমটা, ডিভাইন ইকোনমিক সিস্টেম, এইটাই দরকার, যেটা ক্রিয়েটরের কাছ থেকে আসতে হবে।
এটা হচ্ছে ডিভাইন সিস্টেম। যদি এরকম কিছু থেকে থাকে, আছে তো অবশ্যই, কারণ ক্রিয়েটারের কাছ থেকে যে তো সবই পাই আর কি, তো সেটাকে আমরা বলছি ডিভাইন ইকোনমিক সিস্টেম। তো এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস থাকা বা করা যায় আর কি, বা করি। অনেকে করে, অনেকে করে কিনা জানি না, তবে লজিক্যালি এটা করতে হয় আর কি। তো যাই হোক, এখন এই সিস্টেমটা কি সেটা আমরা জানি, এটা প্রুভেন হিস্ট্রি আছে ইন দ্য পাস্ট। এবং যেটাকে আমরা অনেকে বলে ডিভাইন ইকোনমি, কেউ বলে ইসলামিক ইকোনমি, কেউ বলে আহ, মানে শরিয়া ইকোনমি, এটা। তো এখন বিষয় হচ্ছে যে এইটা এখন কিন্তু ইন মেনি প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড দিস ইকোনমিক সিস্টেম আর প্র্যাকটিসিং পার্শিয়াল, ফুল ফ্লেজেড না। ফুল ফ্লেজেড হচ্ছে দেয়ার আর কান্ট্রিজ, one or two, or to some extent there are countries uh, where divine economic systems are in practice 100%. But in our country or in many secular countries, we have the divine economic system partially, particularly in the banking system and financial sectors, where it is getting popularity, and people are very much happy with this. So এই হচ্ছে একটা ইকোনমিক সিস্টেম যেটা তোমাদের আমরা বলতে পারতেছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে এটা সম্পর্কে তোমাদের একটু জানানো এইটুকুই। আমরা যেহেতু আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়বো, সেহেতু সেহেতু এই সব ইকোনমিক সিস্টেম গুলো সম্পর্কে আমরা একটু কথা বলে নিলাম আর কি। এখন আমরা আসতেছি ম্যাক্রো ইকোনমিক্সের। এখন সমস্যা গুলো কি, সমাধানের উপায়গুলো কি, সেটা এখানে দেওয়া আছে তোমাদের। তোমরা যদি বেশি ইন্টারেস্টেড হও তখন সেটা তোমরা দেখতে পাবা। আমি এই সমস্যাগুলো কি এবং সমাধানের উপায়গুলো কি সেটা দেখালাম। এখানে আছে কি কিভাবে প্রোডাকশন করা হয়। এখানে দেখো, ক্যাপিটালিজমে কি হয়, মার্কেট মেকানিজমের মাধ্যমে এটা করা হয়। সোশ্যালিজমে মার্কেট মেকানিজম কাজ করে না, সরকারি সব প্রাইস নির্ধারণ করে দেয়। আর মিক্সড ইকোনমিতে হয় যে গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করে, সেখানে মার্কেট প্রাইস নির্ধারণ করে, কিন্তু গভর্নমেন্ট এখানে কিছু ইন্টারফেয়ারেন্স করে ইন টার্মস অফ ওই সাবসিডি বা ট্যাক্স বা কোটা, এইগুলোর মাধ্যমে গভর্নমেন্ট এটাকে ইন্টারফেয়ার করে। যেটাকে আমরা এখানে দেখতেছি যে এই যে এখানে ইন মিক্সড এন্টারপ্রাইজ ইকোনমি সাচ অ্যাজ আওয়ার্স, মানে আমাদের ইকোনমি, the government through taxes, subsidies, modifies, and in some instances through direct control replaces the operation of price mechanism. Price mechanism বলতে বোঝাচ্ছে যে মার্কেট সিস্টেমের মাধ্যমে কোনো কিছুর দাম কি হবে সেটা নির্ধারণ করা। আর কমপ্লিটলি সেন্ট্রালাইজড ইকোনমিতে বা সেটা যেটা কমান্ড ইকোনমিতে, সেটা ওই ডিক্টেটর বা ওই কমিটি যা বলে সেটাই ফলো করা হয়। আর ফ্রি মার্কেট এন্টারপ্রাইজে এটা মার্কেট মেকানিজম বা প্রাইস মেকানিজম বলে, সেটা সব সমস্যার সমাধান করে আর কি, যে কি প্রোডাকশন করতে হবে, কত পরিমাণ প্রোডাকশন করতে হবে, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, তো এখন আমরা এরপর আসতেছি আমরা ম্যাক্রো ইকোনমিক্সে। ম্যাক্রো ইকোনমিক্সে আমাদের আহ এই সম্পর্কে আমরা একটু কথা বলবো। ম্যাক্রো ইকোনমিক্স এর সম্পর্কে একটা কথা বলি। ম্যাক্রো ইকোনমিক্স এর যে মেইন আমাদের টপিক গুলো কি, সেই জিনিসটা আমরা এখন দেখি আর কি। ম্যাক্রো ইকোনমিক্স এর মেইন টপিকটা আমরা দেখতে গেলে আমাদের আসতে হবে মেজর ম্যাক্রো ইকোনমিক ইস্যুস। এই যে গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক্স পলিসিস। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং যাচ্ছে আমি এখন। আহ, আহ, এই যে গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক পলিসি, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স আসলে ইকোনমি তো গভর্নমেন্টে চালায়, আমরা জনগণ তো আর কিছু না। তো গভর্নমেন্টের যে পলিসি গোলটা কি, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, ওটা পরে আমি জাস্ট ইন এ নাটশেল আমি বলতেছি, আগে আলোচনা করা হয়েছে ডিটেল।
হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক গ্রোথ। ম্যাক্রোইকোনমিক্স, ম্যাক্রোইকোনমিক্স কি সেটা আমি জানছি যে টোটাল ইকোনমিকে যেটা টাচ করে, টোটাল ইকোনমিকে যেটা ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে ম্যাক্রোইকোনমিক্স। তা এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এই যে হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক্স, হাই অ্যান্ড স্টেবল ইকোনমিক গ্রোথ, অর্থাৎ ইকোনমিক গ্রোথ বলতে বোঝাচ্ছে, এই গ্রোথ বলতে বোঝাচ্ছে যে জিডিপির, জিডিপি বলতে আমরা যেটা বুঝি, জিডিপি এটা কি হারে বাড়তেছে, অর ভেরি সিম্পলি পার ক্যাপিটা ইনকাম, এটা আমরা বলতে পারি পার ক্যাপিটা ইনকাম, ইনকাম। এটা দিয়ে আমরা মোটামুটি গ্রোথটা বুঝতে পারি। জিডিপি সবচেয়ে ভালো, আহ, আর পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমরা বুঝতে পারি যে এইটা কিভাবে আসছে, অর্থাৎ এই জিডিপি বাড়ানো বা পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধিটাই আছে আমাদের আসল উদ্দেশ্য। তারপরে কি বলতেছি, লো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এমপ্লয়মেন্ট, সবাই জন্য চাকরি বাকরি পায় আর কি। এখন পার ক্যাপিটা ইনকাম তো যার 1 কোটি টাকা আছে আর যার 10,000 টাকা আছে, ওই 1 কোটি যোগ 2, 10,000 ভাগ দুইজন, 2 দিয়ে ভাগ করলে যা হয় তাই সবার পার ক্যাপিটা ইনকাম। এটা তো একটা মিসলিডিং ইন্ডেক্স আর কি। ঠিক আছে, তো এই পার ক্যাপিটা ইনকাম এই জন্য বলতেছে লো ইনকাম থাকতে হবে, লো আনএমপ্লয়মেন্ট, মানে লোকজন হয়তো দেখা যাচ্ছে যে খুব বেশি তোমার আনএমপ্লয়মেন্ট থাকে না, থাকবে না। এরপর আসতেছে যে লো ইনফ্লেশন, এইগুলো দেখো এই তিনটা, তার মানে ব্যাখ্যা করতেছি আমি তোমাদের, আমি একটু 1 মিনিট পরে। স্যার আপনি বোধহয় আবার মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা, দেখো এগুলো যে এখানে আসছে কি যে আনএমপ্লয়মেন্ট, তারপর লো ইনফ্লেশন, ইনফ্লেশন যেটা আমরা এখন ভুগতেছি, এই ইনফ্লেশনটা যদি আমাদের 1-2% হতো, 1% বা 2% এরকম হতো তাহলে সমস্যা হতো না, এটা ভালোই ছিল। কিন্তু এখন তো আমাদের 14-15%, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনোটার ক্ষেত্রে আরো বেশি, কোনো কোনো ক্ষেত্রে। তো এই ইনফ্লেশনটা কমানো রাখা এখন এইটা, আর হচ্ছে অ্যাভয়েড, এটা কিভাবে মেজার করতে হয় সেটা আমরা দেখবো। আহ এরপরে আসতেছে যে অ্যাভয়েডেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট, মানে ব্যালেন্স অফ পেমেন্টের যে ডেফিসিট, এক্সেসিভ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন, যেটা আমাদের ডলার সংকট বা ডলারের মান, আহ, আহ, মানে মানে মূল্যমান টাকার অঙ্কে খুব ভোলাটাইল, এই বাড়তেছে তো বাড়তেছে, বাড়তেছে বাড়তেছে, আবার এরকম হতে পারে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এরকম হতে পারে, কোনোটাই ভালো না। এই জিনিসটা রেগুলেট করা হচ্ছে গভর্নমেন্টের কাজ, ম্যাক্রো ইকোনমিক্সের কাজ। কিভাবে করা হয় সেটা আমরা পরে দেখবো। আরেকটা হচ্ছে স্টেবল ফাইন্যান্সিয়াল সিস্টেম and avoidance of excessively financially stressed sectors in the economy, including the government itself. এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর, এইখানের স্টাবিলিটি বা ওয়েলবিং, এই জিনিসটা এনশিওর করা, যেটা আমাদের দেশে কিন্তু আমরা এখন খুব একটা সমস্যার ভিতরে যাচ্ছি, যে এই যে ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম, লেন্ডিং সিস্টেম, শেয়ার মার্কেট, এইগুলো কিন্তু আসলে খুব একটা ভলাটাইল অবস্থার ভিতরে রয়েছে, এবং কোনো নিয়ম নীতি যে সেটা কিন্তু যেভাবে থাকার কথা ছিল সেভাবে থাকতেছে না। লোন ডিফল্ট, মানে ফলস লোন নিয়ে আহ, সেই টাকা আহ, বিদেশে পাচার হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্টের কাজ আর কি, এটা দেখভাল করা। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর আসল বিষয়, যে ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু এইগুলো দেখে আর কি।
তো এইগুলোর বিষয়টা কি সেগুলো আমরা ইন ডিটেল এর পরের দিক থেকে আলোচনা করবো, ঠিক আছে? এই 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 জিনিসগুলো, এবার ইনফ্লেশন কিভাবে মাপা হয়, আনএমপ্লয়মেন্টের বিষয়টা কি, গ্রোথটা কি, কিভাবে আমরা এটা মেজার করি, এই জিনিসগুলো আমরা এর পরবর্তীতে দেখবো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত আমরা রাখি। আমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে নেবো, আরেকজন টিচার দুইটা নেবে। তা আমি ম্যাক্রো ইকোনমিক্স দেখবো আর কি, ম্যাক্রো ইকোনমিক্স এবং এর সাথে আরো কিছু সংশ্লিষ্ট বিষয়গুলো। আর ওই স্যার তোমার মাইক্রো ইকোনমিক্স এবং অন্য বিষয়গুলো দেখবে আর কি। তো এটা হচ্ছে আমাদের আহ, এখন আমরা তাহলে ক্লাস শেষ করতে পারি। আহ, তোমরা সবাই ভালো থাকবা। তার নেক্সট, ক্লাসটা কি পাওয়া যাবে, রেকর্ডটা? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। তোমাদেরকে বলি যে সেটা হচ্ছে আহ, যে আমরা এখানে অনলাইনে যেতে হয়, অনলাইনে হবে। আর ম্যাটেরিয়ালস গুলো আমি তোমাদের ইয়ে টিমসে আপলোড করে দেবো, তখন তোমার সেখান থেকে পেয়ে যাবে আর কি। Okay. তো আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমরা কিভাবে নেওয়া যায় সেই জিনিসটা একটু বলবো আমাকে। আজকে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না প্রথম দিন, এই জন্য। তো অ্যাটেন্ডেন্সটা নেওয়ার একটা যদি অনলাইন স্যার হয় তাহলে রেজিস্ট্রেশন করার পরে নিলে মেবি বেটার হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে তাহলে। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো।